আচ্ছা। যদি হচ্ছে আমি হচ্ছে আ মানে দেখি যে ওভারভিউ দেখি যে ১ম কথা হচ্ছে আপনাদের ওয়েবসাইট মিসিং, হ্যাঁ? আমি যখন হচ্ছে সপ্তাহ ২ আগে বা ১ মাস আগে যখন হচ্ছে আমি এপ্লাই করেছিলাম, আমি একবার চেক করে দেখেছিলাম। আপনাদের ওই সময় হচ্ছে আপনাদের ওয়েবসাইট ছিল না। স্টিল না হচ্ছে ওয়েবসাইট 404 দেখাচ্ছে। আ একটা কোম্পানির যদি ওয়েবসাইট না থাকে এক্সাক্টলি আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন বা কি সার্ভিস নিয়ে কাজ করেন, এটা হচ্ছে আমার পক্ষে এটা হচ্ছে একটু টাফ হয়ে দাঁড়াবে। ইভেন আমি পরবর্তীতে আপনাদের Facebook পেজে গেলাম। তো Facebook পেজের ভিতরে হচ্ছে খুব একটা আপনাদের লাইক ট্যাগ ছিল না। হয়তোবা ৬-৭ টা লাইক ছিল, হয়তো ৮-৯ টা ফলোয়ার ছিল এরকম আরকি। তো এবং সেখান থেকে হচ্ছে খুব একটা হচ্ছে আমি ডিটেইলস ইনফো পাচ্ছি না যেটা থেকে হচ্ছে আমি খুব একটা হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট পাবো, হ্যাঁ? আর এছাড়া আপনাদের সবচেয়ে বেটার যদি থাকে হয়তো সোশ্যাল মিডিয়ার ভিতরে আপনাদের LinkedIn টা হচ্ছে কিছু ইনফো হচ্ছে মানে পাওয়া যায় এই আরকি। এখন আমি যদি প্রপার ইনফোই না পাই, আমি হচ্ছে কিভাবে হচ্ছে মানে আইডিয়া জেনারেট করব বা কিভাবে হচ্ছে আমি ব্রেইনস্টর্মিং করব এই হচ্ছে কথা। আ আমি আপনাকে বিষয়টা আমি ক্লিয়ার করছি। আ আসলে ব্রিজি ভেঞ্চার এটা আসলে আমাদের মাদার কোম্পানি। আসলে ব্রিজি ভেঞ্চার আমাদের আ সিস্টার কনসার্ন বেশ কিছু রয়েছে যেটা আসলে আপনি আ বললে চিনে ফেলবেন। আমাদের বেশ কিছু উম আ স আ ইয়ে আছে যেমন হাউসহোল্ড আইটেম নিয়ে আমরা কাজ করছি। এছাড়া আমরা লেদার আইটেম নিয়ে কাজ করছি। এগুলো ডিফারেন্ট আ ইয়ে রয়েছে। এছাড়া নতুন আরো একটা আমরা রান করছি বাট এখনো এড গুলো আমরা রান করি নাই। এটা সাজ-টাজ আ এটাও আসছে জাস্ট কয়েকদিনের মাথায় ইনশাআল্লাহ চলে আসবে। হয়তোবা আ সপ্তাহখানেকের মাঝেই পেয়ে যাবেন। আ আর এছাড়া চেরি বি আছে। চেরি বি আমাদের আ প্রচুর সেল জেনারেট করে। এরকম কিছু ইয়ে আছে যেগুলো আমরা আ আলোচনা করতে পারবো আমরা পরবর্তীতে। তো আসলে মাদার কোম্পানিটাকে আসলে আমরা এখনো ওইভাবে প্রেজেন্ট করতে পারি নাই। কারণ আসলে এটা তো আসলে আমাদের এই সিস্টার কনসার্ন গুলো যখন আসবে বড় পরিসরে তখনই ওটাকে রিফ্লেক্ট করবে। সো আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি। হয়তোবা আরো কিছুদিনের মাঝেই এটাকে আরো একটু অর্গানাইজ করব। কারণ আমাদের আ যে ম্যান পাওয়ার এটা এখনো সঠিকভাবে আমরা করতে পারি নাই। এনহান্স করতে পারি নাই। সো এটা আমাদের কাজ চলতেছে। ওকে অ্যান্ড আমি আসলে আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে আসলে আমি বলতে চাচ্ছি যে আসলে আমার এটা না আসলে XYZ বিভিন্ন ধরনের কোম্পানি হতে পারে। তো আসলে আমার এই ব্র্যান্ড হতে পারে যে একটা লাইফস্টাইল ব্র্যান্ড। তো এটা যখন আমি আপনাকে দেব এটা দায়িত্বটা তখন আসলে এটার মানে একটা ব্র্যান্ডের কোন বিষয়গুলো এখানে তো কিছু বিষয় আছে। তো কোন বিষয়গুলো আসলে অ্যাজ এ এই জায়গায় আপনি যেহেতু এক্সপার্ট, আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। সো এখানে কোন বিষয়গুলো জেনে নেবেন অ্যান্ড হচ্ছে আপনি আ এই রিপোর্ট গুলো আসলে আমাকে কিভাবে দেবেন? এই বিষয়টা আমি একটু জানতে আচ্ছা। চাচ্ছি। ১ম কথা হচ্ছে একটা কোম্পানির মাদার সেগমেন্ট থাকে এবং অনেকগুলো হচ্ছে তার হচ্ছে সাবসিডিয়ারি সেগমেন্ট থাকতে পারে। এটা নিয়ে হচ্ছে আমার কোনো ইস্যুস নেই। এখন আ দেখার বিষয় হচ্ছে কোম্পানি কোনটাকে ফোকাস করবে। তার হচ্ছে মাদার কোম্পানিকে ফোকাস করবে নাকি হচ্ছে তার হচ্ছে কোনো ব্রাঞ্চ কোম্পানিকে বা ব্রাঞ্চ কোন সেকশনকে হচ্ছে বা সিস্টেম কনসার্ন কোম্পানিকে ফোকাস করবে। এটা হচ্ছে ফার্স্ট এ দেখার বিষয়। এখন যদি মাদার কোম্পানি হয় তাহলে মাদার কোম্পানির মাল্টিপল যখন প্রোডাক্ট হবে, তো একসাথে যখন মাল্টিপল প্রোডাক্টকে আমি মার্কেটিং করতে যাবো বা মাল্টিপল প্রোডাক্টকে যখন হচ্ছে আমার হচ্ছে সেটা অর্গানিক ভাবে হোক আর একটা পেইড মার্কেটিং হোক, যখন আমি সেটা করতে যাবো, আমার যেমন ম্যান পাওয়ার লাগবে, সময়টাও হচ্ছে অনেক বেশি লাগবে। বাট আমি যদি কোনো সিস্টেম কনসার্ন যদি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার নিশটা ছোট হয়ে আসে। সেই ক্ষেত্রে কাজটা হচ্ছে ইজি হয় এবং সেটা হচ্ছে একটা স্পেসিফিক প্রোডাক্ট অথবা সার্ভিসের উপর যদি ফোকাস করা যায়, ইজিলি হয়তোবা সেখান থেকে আউটপুটটা খুব দ্রুত জেনারেট করা যায়। এখন যে জিনিসটা হচ্ছে ব্র্যান্ডিং এর পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি, তো ব্র্যান্ডিং যেকোনো একটা জিনিস আমরা যখন শুরুতে কাজ করি, আগে ওটা হচ্ছে আমরা ব্র্যান্ড ভ্যালু চিন্তা করি। তো এখন যদি কোম্পানির প্রিভিয়াস ব্র্যান্ড ভ্যালু থাকে, তাহলে কাজ করাটা সুবিধা হয়। আর যদি ব্র্যান্ড ভ্যালু না থাকে, তাহলে হচ্ছে আগে ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হবে। কারণ ব্র্যান্ড ভ্যালু তৈরি না করে হচ্ছে আপনি কখনো হচ্ছে আল্টিমেটলি যেকোনো একটা কোম্পানির আল্টিমেট গোল কি থাকে? আমার প্রোডাক্ট সেল করা। সেটা হতে পারে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট, সেটা হতে পারে কোনো সফটওয়্যার, কোনো অ্যাপস, হোয়াটএভার ইটস। তো যেকোনো বিজনেস ওনারই চাবে যে আমার দিন শেষে সেল হোক।
তো সেলকে আনার জন্য হচ্ছে সবার আগে যেটা লাগে, যদি আমার একবারে নিউ বর্ন কোম্পানি হয়, আমার ব্র্যান্ড ভ্যালু নাই, তো আগে আমাকে ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হবে। আমাকে কাপল অফ মান্থস এর মধ্যে আমি চিন্তা করতে পারব না আমার সেল হবে। সেল যেটা আসবে এটা হচ্ছে আমার জন্য হচ্ছে মানে প্লাস পয়েন্ট। আগে হচ্ছে আমাকে ব্র্যান্ড ভ্যালু জেনারেট করতে হবে। তারপরে হচ্ছে আমি সেলটা নিয়ে চিন্তা করতে পারি। এখন যে আমি যদি ফার্স্টের দিকে হচ্ছে খালি সেলস নিয়ে দৌড়াই, তাহলে ব্র্যান্ড ভ্যালু না তৈরি হতে জিনিসটা হবে কিছু হয়তোবা সেলস হতে পারে, যেটা দেখে পরবর্তীতে আমরা যখন ক্যাম্পেইন মানে করব যে, বা আপনারা যখন হচ্ছে ROI চাবেন, যে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা চাবেন, তো এই জিনিসগুলো হচ্ছে তখন হিসাব করা বা বাজেটিং হিসাব করা তখন হচ্ছে খুব টাফ হয়ে যাবে। কারণ তখন প্রপার বাজেটিংটা হিসাব করা যাবে না, বা প্রপার লেভেলে হচ্ছে ROI-টাও ক্যালকুলেট করা যাবে না। তো এটা হচ্ছে ইস্যু। তো এর জন্য হচ্ছে আগে আপনাকে বুঝতে হবে, যদি আপনার কোম্পানি আগের থেকে হচ্ছে এই যে ক্যাটেগরির প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, যদি এক্ষেত্রে আগের থেকে ব্র্যান্ড হয়ে থাকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে মিড পয়েন্ট থেকে শুরু করব। আমরা যদি সেলস ফানেলটাকে দেখি, সেলস ফানেলটাকে একেকজন একেকভাবে ভাগ করছে। তো কেউ হচ্ছে 3 স্টেপ সেলস ফানেল রাখছে, কেউ 4 স্টেপ, কেউ হয়তো ১০-১১টা স্টেপ সেলস মাস রাখছে। যে সেলস ফানেল নিয়ে আমরা কাজ করি এখানেও ডিজিটাল মার্কেটিং, আমরা বেসিক্যালি ২ টা সেলস ফানেল নিয়ে সবচেয়ে বেশি কাজ করি, বা একটা সেলস ফানেলের সবচেয়ে বেশি কাজ হয়, সেটা হচ্ছে 3 স্টেপ অথবা 4 স্টেপ। এই দুটাকে আমরা সবচেয়ে বেশি কাজ করি। সো 3 স্টেপের মধ্যে আমাদের যেগুলো আসে সেটা কি আসে? অ্যাওয়ারনেস, কনসিডারেশন আর কনভার্সন। আর যদি 4 স্টেপে চলে যাই, জাস্ট মাঝখানের কনফিউশন স্টোনটা হচ্ছে ২ টা ভাগ আরো বেশি হয়ে যায়। সেটা হচ্ছে এখানে আমরা AI দিয়ে এইটা মডেল যদি ফলো করি, তো সেই ক্ষেত্রে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের যে জিনিসগুলো থাকে অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার আর হচ্ছে অ্যাকশন। তো এখন এই যে প্রসিডিউর গুলো যদি আমার হচ্ছে ব্র্যান্ড ভ্যালু থাকে, তাহলে আমি কনসিডারেশন অথবা ইন্টারেস্ট বা ডিজায়ার স্টেজ থেকে শুরু করতে পারবো। আর যদি আমার হচ্ছে ব্র্যান্ড ভ্যালু না থাকে, তাহলে হচ্ছে আমাকে অ্যাওয়ারনেস এর জন্য একবারে হচ্ছে শুরু থেকে শুরু করতে হবে। তো সেইখানে বেশ কিছু হচ্ছে অ্যামাউন্ট যাবে, যেগুলোর থ্রুতে আমরা কি করব? যেগুলোর থ্রুতে আমরা ব্র্যান্ড বাড়াবো, এবং এই ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর সাথে, সাথে আমরা হচ্ছে ডিজিটাল ওয়েতে হচ্ছে হিউম্যান যে ট্রাফিক গুলো আসবে, সেই ট্রাফিক গুলোকে আমরা ট্র্যাক করব। এখন যেহেতু ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং চলে, তো ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এর মূল যে কনসেপ্টটা, ট্র্যাডিশনাল মার্কেটিং এর জিনিসটা ছিল, ডিজিটাল মার্কেটিং এ আগে ওল্ড যে ডিজিটাল মার্কেটিংটা ছিল, সেটাতে শুধু আমরা ক্যাম্পেইন রান করতাম, অ্যাড দিতাম, পোস্টিং করতো বা অর্গানিক ভাবে আমরা বেশ কিছু কাজ করতাম। কিন্তু দেখা গেছে কালের বিবর্তনে আমরা সবাই বেটার ROI চাই, বেটার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট চাই। আমরা বেটার হচ্ছে মানে কম টাকায় বেশি হচ্ছে সেলস চাই। এটা কি সবাই হচ্ছে চায়। তো এটা করতে গেলে আগে আমাকে হচ্ছে হিউম্যান বিহেভিয়ার বুঝতে হবে। সো হিউম্যান বিহেভিয়ার বুঝতে গেলে হিউম্যান বিহেভিয়ার গুলোকে ট্র্যাক করতে হবে। যেগুলো আমরা ট্র্যাক করি, তো আমরা যখন হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য ট্র্যাক করব, মানে যখনই ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য কাজ করব, ক্যাম্পেইন চালাবো, সো ব্যাক এন্ডে হচ্ছে এই ডাটা ড্রিভেন এর জন্য হচ্ছে ট্র্যাক করার জন্য আমরা আমাদের মতো হচ্ছে যে ইভেন্ট ট্র্যাকিং গুলো আছে, সেগুলোকে আমরা রান করে দিব। সো কাপল অফ মান্থ যখন এটার উপরে হচ্ছে আমি ট্রাফিক নিয়ে আসতো, আমার ফার্স্টে সেল করার দরকার নেই। কাপল অফ মান্থ যখন হচ্ছে আমার ট্রাফিক গুলো চলে আসবে, আমি হচ্ছে পরবর্তীতে যখন একটা ভালো আমার হচ্ছে একটা ট্রাফিক জেনারেট হয়ে যাবে, পাশাপাশি আমি SEO র কাজও করবো আমার সাইটের জন্য। এখান থেকে অর্গানিকভাবে যে ট্রাফিকগুলো আসবে, দেন হচ্ছে এই ট্রাফিকগুলোকে আমি ট্র্যাক করে দেন এগুলোর থেকে হচ্ছে আমি রিমার্কেটিং করতে পারবো। রিমার্কেটিং যখন করতে পারবো, তখন ইনশাআল্লাহ আমি হচ্ছে কম টাকাতে হচ্ছে ভালো প্রফিট জেনারেট করতে পারবো। বাট সেটার জন্য হচ্ছে একটা সময় লাগবে। সো যদি হচ্ছে আমার ব্র্যান্ড ভ্যালু না থাকে, তাহলে এইভাবে। আর যদি ব্র্যান্ড ভ্যালু থাকে, আমার আগের থেকে সব সেটআপ করা থাকে, আগের থেকে প্রিভিয়াস ডাটা থাকে, তাহলে আমার কোনো কিছুই হচ্ছে টেনশনের নাই। কারণ পৃথিবীতে যা কিছু এখন ডিপেন্ড করতেছে সবকিছু ডাটার উপরে। তো হোল ওয়ার্ল্ডটা এখন মনে করেন বেসড করে ডাটার উপরে। তো আমাদের বিখ্যাত একটা উক্তি ছিল, "ইফ ইউ ক্যান নট মেজার ইট, ইউ ক্যান নট ইমপ্রুভ ইট।" তো ভদ্রলোকের এই উক্তিটা হচ্ছে আমার বেশ পপুলার ছিল, যার কারণে হচ্ছে আমি হচ্ছে মার্ক ডাউন করে রাখছি। এক অস্ট্রেলিয়ান প্রফেসরের উক্তি ছিল। তো আমরা যদি পরিমাপ না করতে পারি, কখনো হচ্ছে আমরা ডেভেলপ করতে পারবো না, বা হচ্ছে বেটার কিছু করতে পারবো না। আর মেজারমেন্ট করতে গেলে বা পরিমাপ করতে গেলে আমাদের ডাটার দরকার। তো আল্টিমেটলি হচ্ছে মূল যে জিনিসটা, যদি ব্র্যান্ড থাকে, ব্র্যান্ড ভ্যালু থাকে, তাহলে মানে ডাটা থাকে। ডাটাকে নিয়ে আমি কাজ করতে পারবো। আর যদি ব্র্যান্ড ভ্যালু না থাকে, তাহলে ডাটা নাই। তো আমাকে শুরু থেকেই কাজ করে ডাটাকে জেনারেট করতে হবে, এবং এটার উপর ভবিষ্যতের প্ল্যানিং বা স্ট্র্যাটেজিস গুলো হচ্ছে চলে আসবে। ওকে। আ আচ্ছা, আমি আরেকটু জানতে চাই যেটা, যে ডেটা জেনারেট মানে ডেটা নেওয়ার জন্য তো আপনাকে দেখা যাচ্ছে যে বেশ কিছু টুলস এর কাজ করতে হয়। আ যেমন সার্ভার সাইড ট্র্যাকিং বলেন, বা Google ট্যাগ ম্যানেজার ইউজ করা, বা করেছে Google অ্যানালিসিস এর রিপোর্ট, আ Facebook থেকে রিপোর্ট জেনারেট করা। তো এই টুলস এর ব্যবহারগুলো কি আপনার ডিটেইলস আয়ত্তে আছে কিনা? জি, ডিটেইলস আয়ত্তে। আচ্ছা, আচ্ছা। না, একটু জিজ্ঞাসা করে নিতে হচ্ছে। আ আচ্ছা, আমি আরেকটু বলি যে আমাদের যেহেতু আ আ কনটেন্ট রাইটার আছে, স্পেসিফিক অ্যান্ড ভিজুয়ালাইজার এর কাজ করেন উনি।
এছাড়া আমাদের সিনেমাটোগ্রাফার রয়েছে। আ এছাড়া আমাদের আছে আপনার ওয়েব ডেভেলপার থেকে শুরু করে সমস্ত সাপোর্টই এখানে পাচ্ছেন। তো সেখানে যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয়, আপনি কি তাদেরকে ইউজ করে যেকোনো একটা আ প্রোডাক্টের আমাদের মনে করেন আমাদের চেরিবির এখন পার মান্থ আলহামদুলিল্লাহ আমাদের সেল দেখা যায় যে কখনো আ ৳১,০০,০০,০০০ ৳১,৫০,০০,০০০ টাকার আমাদের একটা আ ইয়ে হয়। তো সেখানে যদি আ তাদেরকে সহ আপনাকে টিম টা দেওয়া হয়, তো আপনি কি কনফিডেন্ট যে ওইটাকে ধরে রাখতে পারবেন এই সেলটাকে? আচ্ছা। ১ম কথা হচ্ছে ইনশাল্লাহ। তো হচ্ছে সবকিছু হচ্ছে ইনশাল্লাহর উপর ডিপেন্ডেবল। বাট আমরা হিউম্যান বিইংস আমরা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি ইনশাল্লাহ ট্রাই করব। বাকিটা হচ্ছে আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। এই আরকি। আপনি যাদের কাজ করছেন এই মুহূর্তে তাদের আসলে ক্যাম্পেইন কেমন চলে? আ সেলস ক্যাম্পেইন কেমন চলে বা ইয়ে চলে? আমি একটু জাস্ট আইডিয়া দিতে আচ্ছা। আ ১ম কথা হচ্ছে মোবাইল ওয়াচ বিডি তারা সেলস ক্যাম্পেইন একটু কম চালায়। কারণ তাদের এসইও থ্রুতে একটা ভালো লেভেলের হচ্ছে ট্রাফিক জেনারেট হয়ে যায় মান্থলি বেসড। আর মাঝে হচ্ছে যখন স্পেশাল ঈদ ডে গুলো বা স্পেশাল ডে গুলো আসে তখন তারা হচ্ছে স্পেশালি ফোকাস করে। বাট বাকি টাইম গুলোতে তারা কম চালায়। কারণ তারা হচ্ছে মালিক পক্ষ থেকে কিছুটা হচ্ছে মানে সেফ জোনে থাকতে চায়। মানে ইনভেস্ট কম করতে চায়। আর ২ নাম্বার হচ্ছে যদি ইশিখনের ক্ষেত্রে বলি, তো ইশিখনের হচ্ছে মোটামুটি ওইখানে আমি ট্রেনার হিসেবে কাজ করি। যদি তারা অ্যাড-ট্যাড চালায় তখন হচ্ছে আমার কাছ থেকে অনেক সময় যদি হেল্প নেয়া লাগে সেটা নেয়। কিন্তু হচ্ছে ইশিখনে আমি মূলত হচ্ছে অ্যাজ এ ট্রেনার হিসেবে কাজ করি যেখানে ডিজিটাল মার্কেটিং এবং হচ্ছে অ্যাডভান্স এসইও হচ্ছে এই ২ টা বিষয় হচ্ছে আমি সেখানে হচ্ছে ট্রেনিং করাই। আর সবচেয়ে বেশি পরিমাণে আমার অ্যাড চলতো আগে রাজ ক্রিয়েটিভ প্রপার্টিজ যখন ছিলাম। তো তখন হচ্ছে বাংলাদেশে তারা যেহেতু হচ্ছে প্রপার্টি নিয়ে কাজ করত। তো সবচেয়ে বেশি পরিমাণ মানে অ্যাড উনারা চালাতো মাসে হয়তো ১০-১৫ লাখ টাকারও অ্যাড চালাইতো। কারণ হচ্ছে ওইখানে দেখা গেল যে আমাদের কস্ট পার রেজাল্ট যদি হচ্ছে ৳৫০,০০০ টাকাও যদি একটা রেজাল্ট আসে, একটা লোক যদি একটা হচ্ছে ফ্ল্যাট কিনে অথবা একটা জমির শেয়ার কেনে, তাতেও হচ্ছে মনে করেন কোম্পানি খুশি। কোম্পানির এনে কোনো হচ্ছে হেডেক নাই। সো সবাই হচ্ছে মানে কস্ট পার রেজাল্ট ৳৫০,০০০ টাকার বিনিময়ে হচ্ছে একটা রেজাল্ট কিন্তু এটা সব প্রোডাক্টের ক্ষেত্রে সম্ভব না। এটা হয়তোবা হাইলি কিছু প্রোডাক্টের ক্ষেত্রেই হয়তোবা হয়। হ্যাঁ, এটা প্রোডাক্ট টু প্রোডাক্ট অর্থাৎ কাস্টমার অ্যাকুইজিশন কস্ট এর উপরে ডিপেন্ড হুম, করে যে আপনার কতটা বার্ন করতে পারছি। আ ওকে। আ সেক্ষেত্রে আমি যদি একটু ইয়ে করি যে মনে করেন আ স্কেল আপ এর ক্ষেত্রে আসলে আপনার ধারণাটা কি? বিশেষ করে Facebook এর ক্ষেত্রে যখন আ কোনো একটা মনে হচ্ছে যে ইয়েস এটা আমাকে ভালো রেজাল্ট দিচ্ছে। মনে করেন এটা আমার এখন $100 ডলারে চলতেছে। ওকে? আমার একটা সেলস ক্যাম্পেইন $100 এ চলতেছে। এছাড়াও আমার এখানে এনগেজমেন্ট আছে, অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক থাকতে পারে। বিভিন্ন আ ইয়েগুলো থাকতে পারে। তো আমার বিশেষ করে সেলস ক্যাম্পেইনটা হয়তো আমার $100 বা $200 এ চলতেছে। সেখানে হয়তোবা আমার ক্রিয়েটিভস ২-৩ টা রয়েছে। তো এইটাকে যদি আমি এখন এই ক্যাম্পেইনটাকে আমি স্কেল আপ করতে চাই, আ আ আমি চাচ্ছি যে আমার মনে করেন যে $১.৫ বা $1 কনভার্সন আসছে। সো এটাকে যদি এখন আমি স্কেল আপ এ নিতে চাই, তো কোন বিষয়গুলোকে সামনে রেখে আমি কি পরিমাণে স্কেল আপ করতে পারবো? কতটা দ্রুত এটা করা সম্ভব হতে পারে? তো সেখানে আসলে আপনার কোন বিষয়গুলোকে কনসিডার এ নেওয়া উচিত? আচ্ছা। ১ম কথা হচ্ছে স্কেল আপ। কেউ স্কেল ডাউন করতে চায় না, সবাই স্কেল আপই করতে চায়। তো স্কেল আপ এর যে জিনিসটা সেটা হচ্ছে আ আমরা ধরেন আমি দেখলাম যে আমার প্রিভিয়াস ডাটা অনুসারে হচ্ছে আমি দেখলাম যে যেটা হচ্ছে আপনি বলতেছেন মোটামুটি হচ্ছে $১.৫ মধ্যে আমার একটা হচ্ছে হয়তো সেল জেনারেট হতে সিপিএ অথবা আমি ধরে নিচ্ছি কস্ট পার রেজাল্ট বা সিপিএ হচ্ছে আমার $১.৫ মধ্যেই ছিল আমি ধরে নিচ্ছি। এখন আমি চাইলে এখন এটা দিয়ে আমি হচ্ছে যদি এরকম চিন্তা করি যে আমার হয়তোবা লাস্ট মান্থ হয়তোবা 100 প্রোডাক্ট সেল হয়েছে, ওকে আমি 200 প্রোডাক্টের সেল চাই। তাহলে কি করলাম জাস্ট বাজেটটাকে ডাবল করে দিলাম। এখন ডবল করে দিলে হচ্ছে এটা 100% স্কেল আপ হয় না। যে জিনিসগুলো হচ্ছে আমাদের খেয়াল করতে হয় স্কেল আপ এর ক্ষেত্রে হচ্ছে যদি আমাদের মাল্টিপল হচ্ছে ক্যাম্পেইন থাকে, তাহলে হচ্ছে কোন ক্যাম্পেইনটা হচ্ছে মাল্টিপল ক্যাম্পেইন এ কোন ক্যাম্পেইনটা কিসের এগেইনস্ট এ কোন অবজেক্টিভ এর এগেইনস্ট এ বেটার পারফর্ম করতেছে সেটা হচ্ছে আমাকে একটু আগে দেখতে হবে। যদি হয় হতে পারে আমার প্লেসমেন্ট এর কারণে বেটার হতে পারে বাজেটের কারণে, হতে পারে বিডিং স্ট্র্যাটেজি এর কারণে, হতে পারে হচ্ছে আমার অ্যাড মনে করেন কোয়ালিটির কারণে, হতে পারে কোনো হচ্ছে আমার ২ টাইপের অ্যাড ছিল, হতে পারে একটা ভিডিও অ্যাড ছিল, একটা ইমেজ অ্যাড ছিল, হতে পারে ইমেজ অ্যাডের থেকে আমার ভিডিও অ্যাডে হয়তোবা ক্লিক থ্রু রেট বা সিটি অথবা আদার্স প্যারামিটার ভালো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে কাজ করছে। তো যখনই স্কেল আপ করতে যাবো এই জিনিসগুলো আগে দেখতে হয়। দেখার পরে আমি চাইলেই হচ্ছে 100% স্কেল আপ করে ফেলতে পারবো না বা 50% স্কেল আপ করতে পারবো না। স্কেল আপের নিয়মটা হচ্ছে যেগুলো হচ্ছে এই প্যারামিটারগুলোর মধ্যে ভালো করবে সেটার উপর বেস করে আমি হয়তো 20% বা 30% হচ্ছে
বাজেট ইনক্রিজিং করতে পারি এবং হয়তোবা সেই ক্ষেত্রে হচ্ছে আমি যেহেতু আগে হচ্ছে $1.5 ডলারে হচ্ছে আমি একটা করে কনভার্সন নিয়ে আসছি অথবা একটা সেল জেনারেট করে আসছি। তো সেই ক্ষেত্রে আমি হয়তোবা এটাকে চাবো যে আরেকটু কিছুটা কম হোক এখান থেকে। আরো কিছু কম টাকা দিয়ে আছে আমি কনভার্সনটা নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আগে প্রিভিয়াস যে ভ্যালু ছিল তার থেকে হয়তোবা 10 বা 20% হচ্ছে অ্যামাউন্ট সেখান থেকে রিডিউস করতে পারি। সেটা হচ্ছে $1.40 অথবা 25 সেন্টস হচ্ছে সেটা আমি দিতে পারি। দিয়ে হচ্ছে ট্রাই করে দেখতে পারি যে এটাতে হচ্ছে কিছুটা হচ্ছে রেজাল্ট বেটার আসে কিনা। অথবা আমার বিডিং স্ট্র্যাটেজি যদি থাকে বাই ডিফল্ট আমরা বিট ক্যাপ অথবা হচ্ছে কস্ট ক্যাপকে ইউজ করতে পারি। বাই ডিফল্ট হাইয়েস্ট ভলিউম থাকে সেটা থেকে আমরা যদি মনে হয় যে বিট ক্যাপ বা কস্ট ক্যাপ আমার জন্য এখানে বেটার হবে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইউজ করে দেখতে পারি। সো আ অ্যাড স্কেলিংটা হচ্ছে বেশ কয়েকটা জিনিসের উপরে ফোকাস করে আমরা করি। তো করার পরে যদি রেজাল্ট ভালো আসে ইনশাআল্লাহ ওকে। না হলে আচ্ছা আবার আমাদের চেঞ্জ করতে হবে। সো এটা তো হচ্ছে কেউ তো আর বলতে পারে না ফিউচার কোনটা বেটার হবে। সো এগুলা চেঞ্জ করা ছাড়া হচ্ছে বলা মুশকিল। আ আপনার Google Ads এর এক্সপেরিয়েন্সটা কেমন? আ জি আলহামদুলিল্লাহ। আ সেখানে কোনো বলতে পারবেন যে যেখানে আসলে যে ক্যাম্পেইন গুলো আপনার ভালো করেছিল বা যেটাতে আপনি উম ভালো করেছেন, আমাকে কোনো কিছু এরকম বলতে পারবেন? ও ভালো করেছি বলতে এখন তো আমার লাইফে তো আমি হিউজ পরিমাণ অ্যাডস চালাইছি যখন হচ্ছে আমি এজেন্সিতে ছিলাম। তো বাংলাদেশে তো সাধারণত Google Ads এ খুব কমই চালায়। যখন এজেন্সিতে ছিলাম তখন ৮-১০ টা প্রজেক্ট ছিল। তো ৮-১০ টা প্রজেক্ট সে হচ্ছে হ্যান্ডেল করতে হতো। তো আমার আন্ডারে হচ্ছে এমপ্লয়ি থাকতো। তো বাকিটা হচ্ছে আমি দেখতাম প্লাস ক্লায়েন্ট রিলেশনও করতাম। তো হচ্ছে তখন হচ্ছে হিউজ পরিমাণ হচ্ছে অ্যাড চালাইতে হইতো। তো এমনও ক্লায়েন্ট ছিল যিনি হচ্ছে মাসে $1,00,000 ও অ্যাড চালাইতেন। এখন সেগুলো হচ্ছে মনে করেন যে আমি তো আরো স্ক্রিনশট নিয়ে রেখে হচ্ছে এভাবে রাখি না ক্লিয়ার। আচ্ছা, না আমি আসলে জানতে চাচ্ছি যে শুরুতে আসলে আ আমার একটু জানা দরকার বিষয়গুলো। কেন? আপনার সাথে আপনারা তো বেশ ভালোই জানেন যেখান থেকে কোয়েশ্চেন গুলো করতেছেন আপনি নিজেই তো মনে হচ্ছে ডিজিটাল মার্কেটার। না ঠিক ওইভাবে না আসলে সময় দেওয়াটা একেবারেই হয় না। কারণ আসলে বিষয়টা হচ্ছে এখানে টুলস এর কাজগুলো তো আসলে প্রতিদিন আসলে প্র্যাকটিস অ্যান্ড টুলস গুলো নিয়মিত পরিবর্তন হয়। মানে বেসিক জিনিসগুলো যদি ঠিক থাকে তো আসলে আমাদের আমার পক্ষে সব সাইটটা আসলে কভার করা সম্ভব হয় না। আচ্ছা, আগে কি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেন? আমি টুকটাক সময় দিয়ে আরকি আমার এই বর্তমানে যা চলে এগুলোতে টুকটাক সময় দিই। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি যে একজন আ এক্সপেরিয়েন্স কাউকে পেলে আমার হেডেকটা কমে আরকি। হ্যাঁ? বুঝতে পারছি। একটু চিন্তা করছি। আ তাহলে আমি হয়তোবা ডিফারেন্ট একটু ইয়েতে ফোকাস দিতে পারবো। ওকে আপনার সম্পর্কে একটু জানতে চেষ্টা করতেছিলাম। আমাদের অফিসটা মিরপুর ১০ এ, হ্যাঁ? সরি মিরপুর ১১ তে। মিরপুর ১১ তে পাশেই আছেন। আ অ আমি হয়তোবা আপনার আ মানে আমাদের HR এর থ্রুতে ডিটেইলসটা আমি জানিয়ে দেব আপনাকে। আর একটা বিষয় আমি জানতে চাচ্ছি যে আমাদের এখানে যখন আ মানে বিষয়টা হচ্ছে যে তোর রিজিকের ফায়সালা উপর থেকে হয়। আচ্ছা, আ বিষয়টা আমাদের সাথে যদি আল্লাহ তাআলা চান যে আমাদের সাথে কন্টিনিউ হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে এখানে তখন কিছু ইটকালি বিষয় এসে যায় এবং কিছু আপনার রেসপন্সিবিলিটি আসবে যে এখানে আসলে আপনি কি বাইরের অন্য কোনো কাজ করবেন কিনা? বা এখানকার কারো সাথে অন্য কোনো কাজ করবেন কিনা? কোনো চান্স থাকবে কিনা? আচ্ছা ১ম কথা হচ্ছে আ আমি কনসালটেন্স করতাম। তো আমি হচ্ছে হয়তোবা হচ্ছে মোবাইল এক্সপিডিতে হয়তো খুব একটা কন্টিনিউ করব না। সেটা আমি ছেড়ে দিচ্ছি। এইটার কারণ হচ্ছে একসাথে হচ্ছে মাল্টিপল কাজ করা খুব টাফ। সো আমি মোবাইল এক্সপিডিতে কাজ করব না। বাট হচ্ছে ইশিখনে আমার যেটা হয় রাত ১০ টার সময় ক্লাস থাকে। সো আমার মনে হয় না রাত ১০ টার সময় হচ্ছে মানে আপনাদের কোম্পানির কোনো সমস্যা হওয়ার কথা। সো আমি রাত ১০ টার সময় যেটা হচ্ছে আমার জাস্ট ক্লাস থাকে হচ্ছে ১.৫ ঘন্টা একটা ক্লাস থাকে। আমি জাস্ট রাত ১০ টার দিকে হচ্ছে হয়তো প্রতিদিনও থাকে না। কখনো হচ্ছে সপ্তাহে ৬ দিন থাকে, কখনো সপ্তাহে ৩ দিনও থাকে। এটা ডিপেন্ড করে ব্যাচের উপরে। তো সেইটা শুধু হয়তো আমি শুধু কন্টিনিউ করব। বাট আদার যে জিনিসটা সেটা নিয়ে আমার আর কোনো ইস্যুস নেই। এই আমি শিক্ষণের ব্যাপারটাতে আমি কিছু বলব না। যদিও আমাদের এখানে প্রবলেম না হয়, যদি রাত ১০ টার পরে হয়, দেন আপনি ওখানে মেন্টর হিসেবে থাকবেন। এটাতে খুব একটা হবে না। বাট আমি চাইবো যে অন্য কোনো ক্লায়েন্ট এই মুহূর্তে আপনার থাকবে না। আবার আ এখানে ডিজিটাল মার্কেটে অনেক সময় একটা যেটা প্রবলেম হয় যে দেখা যায় যে আমাদের এখানেও অনেক ধরনের লোকজন আসা যাওয়া থাকে, হ্যাঁ? আর তারাও বিভিন্ন ধরনের আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনার কথা। যেটা আমার যেটা মনে হয় যে আপনি একটা রিসার্চ সাইট থেকে যেটা চাচ্ছিলেন যে সেটা আমি আপনার ক্লায়েন্ট কখনোই নিতে যাব না। আমার কেন হচ্ছে আপনার ক্লায়েন্টকে নিয়ে আসতে হবে? এই ইথিক্স আমার নেই। আমি এজেন্সিতে যখন আমি চলে আসলাম, এজেন্সি থেকে ছেড়ে আমি তো বললাম
হিউজ পরিমাণ ক্লায়েন্ট ছিল। আমি যদি চাইতাম যে অ্যাজ এ সিটি ওই ক্লায়েন্টগুলোকে বাসায় এসে হচ্ছে ইন্ডিভিজুয়াল লং দিতে পারতাম। তার কাজ প্রজেক্টগুলোকে আমি নিয়ে আসতে পারতাম। আমার দরকার নাই। ওইটা হচ্ছে করে হচ্ছে আমার রিজিক আনতে হবে না। ইনশাআল্লাহ আমার রিজিক এমনি চলে আসবে। কারণ আমার জন্মানোর ৫০,০০০ বছর আগে আল্লাহ রিজিক রেখে রাখছেন। তো আমার টেনশন আমি ওটা নিয়ে টেনশন কখনোই করি না। ওই কাজ আমি করব না। আপনি অ্যাসিউরড থাকেন মানে ওটা নিয়ে আপনার টেনশন করতে হবে। আ হ্যাঁ, ঠিক আছে। আ কিন্তু দেখা গেল যে আমি আপনার কোম্পানিতে আছি হয়তো ২-৫ বছর। জানি না কতদিনে হয়তো যদি হয় হওয়ার পরে কত বছর থাকবো বা কতদিন থাকবো সেটা হচ্ছে সময় বলবে। এখন দেখা গেল যে কোনো কারণে আমি ৫-১০ বছর পরে সেই ক্লায়েন্ট যদি ৫-১০ বছর পরে আমার সাথে রাস্তাঘাটে কোনো দেখা হয়, সে যদি তখন আসে সেটা তো আর কিছু তখন হচ্ছে আমাকে কিছু বলতে পারবে না এই আরকি। বাট আমি আপনার কোম্পানির ক্লায়েন্টকে কখনোই নিয়ে আসবো না। ওই ইনটেনশন আমার নেই এই আরকি। সেটাই অ্যাজ এ মুসলিম আপনিও জানেন না যে আসলে তাকে কখন বলতে হবে বা সে যদি আসলে আপনি আমার এখানে থেকে চলে গেছেন বা সেও একটা সময় আপনার কাছে গেছে সেটা তো আসলে ভিন্ন কথা। ওখানে তো আমার কথা আর কিছু নেই। এই বিষয়গুলো আপনিও বোঝেন। হ্যাঁ, আমিও বুঝি। ওখানে আসলে আমার বলার কিছু থাকবে না, বলার ওয়েও নেই আমার। কিন্তু আসলে যতক্ষণ এখানে আছেন আ তাহলে যতদিন আমাদের রিজিক রাখবে একসাথে সেখানে তো আসলে কোনো এ ধরনের ইয়ে করা যাবে না। সেটা গেছে। আ আমি একটু আমার ডিসিশন আমি আ HR এর মাধ্যমে আপনাকে আমি জানিয়ে দেব। আ আরেকটা বিষয় আমি একটু জানতে চাচ্ছি যে আপনার আ ২ টা আমার কাছে আছে। যেটা আমাদের ফর্মটা সাবমিট করেছেন অ্যান্ড হচ্ছে আমাদের আ বিডি জবস এর যেটা এটাও তো এখানে বিডি জবস এর এখানে আপনার আ এক্সপেক্টেড সেলারি ছিল হচ্ছে আ আ 35 ওইটা চেঞ্জ করা হয়নি। বহু বছর আমি ভিডিও ইউজ করিনি আরকি। যার কারণে ছিল। আচ্ছা, আমি একটু করি অ্যান্ড হচ্ছে আপনার এখানে দেওয়া আছে দেওয়া আছে তৈরি হয়েছে। এখানে কত দেওয়া ছিল? 50 আচ্ছা। আ এর মাঝে কি কোনো কিছু বলা যাচ্ছে এখন? আ আপনি বলতে পারেন। সেটা তো আপনার জন্য কলে গেছেন। জি। আচ্ছা, যদি সবকিছু ঠিক থাকে আমরা আ ১ম যে আমাদের আ পয়েন্ট মানে পিরিয়ডটা আমরা যদি এটা 35 তে শুরু করি আ তাহলে কেমন হয়? আসলে ওটা অনেক আগে আমিও ভিডিও জবস হচ্ছে হয়তো খেয়াল করিনি। ওটা অনেক আগে ছিল। আমি খুব একটা ভিডিও জবসে এপ্লাই করি না এখন। ওটা তো চেঞ্জ করা হয় না এই আরকি। কিন্তু 35 টা আমার মনে হচ্ছে এটা বেশ কম হয়ে যাবে। কারণ আমি মনে হয় 50 তে খুব সম্ভবত 45 অথবা 50 তে না এপ্লাই করেছিলাম। আমার নিজেরও খেয়াল নেই বাট এই রেঞ্জ একটা হবে হয়তোবা। তো এখন যদি ওখানে 30 হয় যেটা বেশ কম হয়ে যায় এই আরকি। আ একটা কাজ করা যায়। আ প্রবেশন পিরিয়ডটা আমাদের সাথে কন্টিনিউ করেন। এরপরে আমরা আ এটাকে বাড়িয়ে আমরা আপনি যেহেতু পাশেই আছেন আমাদের আমি প্রবেশন পিরিয়ডটাকে খুব বেশি মনে করেন যে আমার লাইফে আমি বিভিন্ন কোম্পানিতে দেখেছি। তো প্রবেশন পিরিয়ডটা মানে ফ্রেন্ড আমি কথা বলি। প্রবেশন পিরিয়ডটা হচ্ছে আমার পার্সোনালি হচ্ছে খুব অপছন্দ। এই কারণে কারণ হচ্ছে প্রবেশন পিরিয়ডে মানে পার্সোনালি হচ্ছে ডকুমেন্টেশন থাকে না। তো আমি এরকম বহু দেখেছি যে প্রবেশন পিরিয়ড পরে 2 মান্থ বা 3 মান্থস পরে জিনিসটা হয় তখন অনেকে টাটা দেয়। তো এই জিনিসটা হচ্ছে কিন্তু হচ্ছে মানে আমার লাইফের এক্সপেরিয়েন্স থেকে বললাম যে অনেক সময় আমি দেখছি এরকম যে ২ মাস বা ৩ মাস পর অনেকে যে এই সমস্যাটা হয়। তো প্রবেশন পিরিয়ডটা ঠিক আছে আপনারা বলতে পারেন। তো এর জন্য দেখা গেছে এরকম অনেক জায়গায় আমি কাজ করছি। আমি কারো নাম দিব না, কারো গিবত করব না। এটা খারাপ। এরকম হইছে অনেকে। আমার সাথে হয়তো এখন কন্ট্রাকচুয়াল হইছে যে আফটার 2 মান্থস বা 3 মান্থস পর এরকম করে দিও। বাট 2 মান্থস পরে সে আর কন্টিনিউ করতে চাচ্ছে না। তো আমি ওই লোকটাকে তখন আমি কি বলব বলেন? রিস্কের দিক থেকে হচ্ছে তখন মানে আটকে যেতে সত্যি কথা বলতে। বিষয়টা হচ্ছে যে কেউ যদি আসলে কন্টিনিউ করতে না চায় তাহলে আসলে এখানে আর কিছু বলার থাকে আর যেহেতু আমরা তখন বলা যাচ্ছে তাকে না এর কারণে অথবা তার সময় আর তার অ্যাবিলিটি থাকে না বা যাই হোক এখন বিভিন্ন কারণে এখন তার হয়ে যেতে পারে বা তার ইতিকে এটা এই কারণে আমি শুধু বললাম যে অনেকে এটা কি করে দেখা গেল যে আমাকে কমে বললাম তাকে 2 মান্থস বা 3 মান্থস তখন তাকে আমি সার্ভিসটা দিলাম। না দেখা এখন আপনাকে এতটুকু বলছি যে আমাদের এখানে আসতে দেখবেন যে আমাদের শুরু থেকে যারা আছে তারাও এখনো আছে আলহামদুলিল্লাহ। এটা কোনো ইয়ে না বাট বিষয়টা হতেছে আল্লাহ তাআলা চায় যদি তো তারা হয়তো আরো
দীর্ঘ সময় ধরে আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ। আ তো বিষয়টা হচ্ছে এটা যে আসলে আ এটা তো আসলে ম্যান টু ম্যান ভেরি করে। বা আসলে আমরা কিভাবে চিন্তা করছি এটার উপরে ডিপেন্ড করে। আ তো সেখানে আ আসলে আপনি যদি বলেন তাহলে আমি হয়তোবা আ আলোচনার পরে আমি আমাদের বিষয়টা আপনাকে জানাবো। আমাদের অন্তত আপনি আ যদি আসলে আমাদের আমাদেরকেও বোঝেন যে আমাদের সাথে আসলে আপনি করতে পারবেন না কাজ। আ বা আমিও আপনাকে একটু ইয়ে করে নিই। আ তো সবকিছু যদি ঠিক থাকে অ্যান্ড আমাদের ইয়েগুলো ফুলফিল করতে পারেন তাহলে আপনার প্রফেশন ফিল্ড আপনি 40 আপনি অনায়াসে নিতে পারছেন। আ ওকে। তাহলে প্রমোশন পিরিয়ডে হচ্ছে আপনাদের হচ্ছে অফার হচ্ছে 40 র মতো, তাই তো? ও প্রবেশন পিরিয়ড হচ্ছে আ আ আমাদের হচ্ছে 35 আফটার প্রবেশন পিরিয়ড হচ্ছে 40 আমাদের এই মুহূর্তে আপনার জন্য আমরা একটা স্পেশাল ইয়ে করতে পারি। আমাদের সাধারণত ১ বছরের হয়। আমি যদি আপনার সবকিছু ঠিক থাকে আমি হচ্ছে এটা কমায় দিব আরকি। আমি ৬ মাসকে এটা করে দিব। মানে আপনাদের প্রবাশন বসছে 6 মান্থ। ৫ মাস করে দিব। যদি সবকিছু ঠিক থাকে। আ ঠিক আছে। তা হচ্ছে আ আমি একটু সময় নিচ্ছি ২-৩ দিন বা কয়েকদিন সময় নিচ্ছি একটু চিন্তা করার জন্য আরকি। কারণ আমাকেও হচ্ছে আ অনেক কিছু এখন হিসাব করতে হবে। তো আ আপনি যদি আর কোনো সমস্যা ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। কারণ অনেক কোম্পানিতে হচ্ছে যারা বোঝেন কথা বলে ভালো লাগে। কারণ যেভাবে হচ্ছে আপনি আপ স্কেলিং অথবা বিভিন্ন কোয়েশ্চেনস গুলো করছিলেন, আমি বুঝতে পারতেছিলাম যে আপনি হয়তো ডিজিটাল মার্কেটিং নিজেও কাজ করেন এই আরকি। আ আচ্ছা, আমার আজকে আরেকটা মিটিং আছে। আপনাকে আমি আর বেশি সময় নিচ্ছি না আপনার। আ ইনশাআল্লাহ আল্লাহ চাহে আমি তো আবার আমি জাস্ট ২ টা কোয়েশ্চেন করে শেষ করে দিব যে, আপনাদের কোম্পানিতে হচ্ছে আ কোন হচ্ছে লাঞ্চ সাবসিডিয়ারিজ আছে কিনা? ১ এবং অফিস আওয়ার কয়টা থেকে কয়টা পর্যন্ত? আ জাস্ট হচ্ছে এটা একটু জানতে চাচ্ছি। হচ্ছে। আপনার ক্ষেত্রে যেটা, হ্যাঁ? আপনি যদি আপনি আসেন সেক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। এক হচ্ছে যে ডিফারেন্ট বলতে হচ্ছে তো আ আ মানে আমরা সকাল ১০টা থেকে শুরু করি, আমাদের অফিস ৭টা পর্যন্ত চলে। এর মাঝে ১ ঘন্টা আপনি ব্রেক নিতে পারছেন। আর লাঞ্চের কোনো এখানে আমরা ইয়ে করছি না। বিকেলে আমরা একটা ভালো নাস্তা দিই। আর সকালে চা বিস্কিট নিতে পারছেন বা দিনের যেকোনো সময় যখনই আপনার চা বিস্কিট বা অন্য কিছু লাগে তা নিতে পারবেন। আপনার এখানে নাস্তা যাই থাকুক এটা নিতে পারবেন। আর চাটা যখনই চা, কফি যখনই যা প্রয়োজন হচ্ছে এটা আমাদের এখানে একজন আছে। আপনাদের কি থাকবে ওরে চা পাবে এটা ইয়ে আসতে হবে। আর লাঞ্চটা আপনাদের পকেটে এটা নিয়ে নিতে হচ্ছে। আর এখানে ওই বাসা থেকে নিয়ে আসা সবার এই ছিল বিষয়। আর আরেকটা কোনো কিছু না, না আমি ২ টা কোয়েশ্চেন জানতে চাচ্ছিলাম যে, আপনার অফিস আওয়ার আর হচ্ছে লাঞ্চ সাবসিডিয়ারিজ আছে কিনা? এই হ্যাঁ। আর আ আমরা আ আলহামদুলিল্লাহ আমরা সেলারিটা ১০ তারিখের মাঝে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি। যদি কোনো কারণে কিছু হয় সেখানে একদিনের একটা বিষয় থাকতেই পারে। যদি শুক্রবার বা এরকম হয়। তো সাধারণত আমরা ১০ তারিখের আগেই দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আরেকটা বিষয় যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং এর দায়িত্বে থাকবেন। তো এখানে আসলে দেখেন বেশ ও রিস্কের ব্যাপার আছে। যেমন হঠাৎ করে কোনো কারণে কোনো কিছু আ আসলে ব্লক খাইছে কিনা, কোনো রেস্ট্রিক্টেড হইছে কিনা, আ এরপরে আ কোনো ডলার হঠাৎ করে পেয়ে যায় এমন মানে এখন পেমেন্ট দেওয়া যাচ্ছে না। কারণ কালকে আমার টিম বসে থাকবে। আমার যদি সেল জেনারেট না হয়, আ তো এই যে ইস্যু গুলো আছে, দেখা যাবে যে অনেক সময় দেখা গেছে আমার সন্ধ্যা ৭ টায় এমন একটা ভেজাল লেগে গেছে, রাত ১২টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই আমারও বিবেচনায় রাখতে হবে যেহেতু আপনি ১২টা পর্যন্ত কাজ করছেন, পরদিন আপনাকে আবার একটা রেস্ট দিতে হবে আমার। হুম? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এই বিষয়গুলো আবার আ আ মেনে নি মানে মেনে নিতেই হবে। এখানে আ যে কোন কারণে যদি রাতে কাজ করতে হয়, আ সেক্ষেত্রে আবার দেখা যাবে যে আপনি তাহলে দিনে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছে। বুঝতে পেরেছি। আর আজ অফিসিয়াল ক্রকেন্স অফিস অ্যান্ড এ তো ক্যাম্পেইন। ক্যাম্পেইন যদি একটু ইয়ে হয়ে যায় তখন কি পরিস্থিতিটা হয়ে যায়? সেক্ষেত্রে আমাকে ছোট্ট আরেকটা কোয়েশ্চেন করব। সেটা হচ্ছে উইকেন্ডস কি আপনাদের কি ১ দিন অথবা ২ দিন মানে কয়দিন থাকে আপনাদের এক আচ্ছা, এটা কি শুক্রবার দিন থাকে? মানে ফ্রাইডে তে থাকে নাকি আদার্স কোন তে? শুক্রবারে থাকে। ও শুক্রবার। তবে আমার মনে হয় যে ডিজিটাল মার্কেটের সাথে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হবে। আমার মনে হয় যে দেখা যায় যে আসলে অনেক কিছু আ ইয়ে হয়। তবে আমি এটা বিশ্বাসী যে আপনার যেটা আসলে যে ফ্যাসিলিটি পাওয়ার কথা, সে ফ্যাসিলিটি গুলো অবশ্যই রাখতে হবে। হয়তোবা আমি
আমাদের এখানে যে টিম ক্রিয়েটিভ টিম যখন আমরা যেটা করি যে আ আমাদের খুব প্রেশার, ওকে আজকে এই শুক্রবার তাহলে আমরা নিচ্ছি না। বাট আমি হয়তোবা সোমবারে গিয়ে ওই শুক্রবারটা তাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। বা বৃহস্পতিবারে গিয়ে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। বুঝতে পেরেছি। আ এই জিনিসটা আসলে থাকতে হচ্ছে কারণ আ আসলে এখানে আ কনটেন্টের চাপ বা চাপ দি মানে বিশেষ করে ডিজিটালি যখন আমরা প্রমোশন গুলা চালাই তখন দেখা যায় যে এগুলো হয় যে আপনি এটা সঠিকভাবে রিচ পাচ্ছেন না। ওকে এই ভিডিওগুলো তাহলে এটার হুকটা চেঞ্জ করে এটার হুকটা এভাবে নিয়ে আসি বা এটার সিটি করে দিই বা এটার হচ্ছে আমাদের বডিটা কোনো চেঞ্জ আসবে হয়তোবা আমার আ সিটিটা ভালো আসবে। তো এরকম বা এখানে ভেতরে কোনো একটা অফার বা দেখা যায় যে ক্রিয়েটিভ টিমকে অনেক সময় একটু সময় দিতে হয়। বাট আ আমাদের এখানে যেটা হয় যে আমরা অ্যাডজাস্ট করে দিই আলহামদুলিল্লাহ যে চেষ্টা করি যে কেউ যদি বেশি সময় দেয় পরবর্তীতে সেটা যেন পোষায় নিতে পারে। জি, জি, আমি বুঝতে পারছি। আর কোনো কোয়েশ্চেনস তাই না? ওকে, ঠিক আছে। ভালো থাকেন তাহলে। হ্যাভ a নাইস ডে।